মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি ট্রাম্পের। শান্তির পথে না এলে ফের হামলা। মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিকই এখন মূল টার্গেট, হুঁশিয়ারি তেহরানের। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের শহরগুলোতে উচ্চ সতর্কতা। ট্রাম্পের পদক্ষেপের কঠোর সমালোচনায় ডেমোক্র্যাটরা। সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা জাতিসংঘের। দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন। সংস্কারে অনেক বিষয়ে একমত হতে পারেনি দলগুলো, বললেন আলী রিয়াজ। ছাড় দিলে দ্রুতই দেয়া যাবে জুলাই সনদ। শেখ হাসিনাকে প্রধান করে রকিব হুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ। নিবন্ধন পেতে বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি। নতুন দিয়েছিলাম, সেটা সাথে সাথে ব্যাগ দিয়ে দিচ্ছি। টিকিট কাটা যায় না। এটিএমে জমা দিতে আসছি, টাকাটা জমা দিতে পারিনি। নতুন টাকা যেন ভোগান্তির কারণ। নিচ্ছে না মেট্রোর ভেন্ডিং মেশিন, সিআরএমে জমা দেওয়া যাচ্ছে না আমানত। সমাধানের সময় লাগতে পারে সপ্তাহ দুয়েক। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শঙ্কাই হলো সত্যি। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ফেরদো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত শান্তি প্রতিষ্ঠা না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান বলছে, হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিকরা এখন মূল টার্গেট বলে হুঁশিয়ারি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেন, ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন বাহিনী। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানে চালানো হামলা অসাধারণ এক সামরিক সাফল্য। ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে তাহলে ভবিষ্যতে আরো বড় হামলা হবে। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদ দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যের দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে তেহরান। এছাড়া দেশটির পার্লামেন্ট স্পিকারের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহাদি মোহাম্মদী বলেন, ফোর্দো স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছে এবং এতে অপূরণীয় কোনো ক্ষতি হয়নি। শোনা যায়নি বড় ধরনের কোনো বিস্ফোরণের শব্দ। পাশাপাশি রেডিয়েশন মনিটরিং সিস্টেমও 3টি পারমাণবিক স্থাপনার আশপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে কোনো বিকিরণের চিহ্ন পায়নি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। এদিকে মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইডিএফ। পাশাপাশি হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের 3টি পরমাণু স্থাপনায় বাংকার ব্লাস্টার ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফেরদো পরমাণু কেন্দ্রে হামলার ব্যবহার করা হচ্ছে 1 ডজন বাংকার ব্লাস্টার বোম, যার প্রতিটির ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। এছাড়া সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি ক্রুজ মিসাইল। ইরানে মার্কিন বোমা হামলার প্রধান লক্ষ্য ছিল ফোর্দো পরমাণু স্থাপনা। মার্কিন বিমান বাহিনীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, 6টি B-2 স্টিলথ বিমান থেকে সেখানে ফেলা হয়েছে 12টি বাংকার ব্লাস্টার বোমা। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। কোম শহরের কাছে পাহাড়ের নিচে থাকা এই গোপন পরমাণু কেন্দ্রটি এতদিন ছিল হামলার বাইরে। একই সময় সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি টমাহক ক্রুজ মিসাইল। লক্ষ্য ছিল ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা, যেগুলো দেশটির অন্যতম প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই দুটি স্থাপনার বাইরের একটি অংশেও 2টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ভালোভাবে সুরক্ষিত পরমাণু অস্ত্রাগার ধ্বংস করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে নিজেই হামলার খবর নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, সব বিমান নিরাপদে ফিরে গেছে। যদিও আগেই ইরান হুঁশিয়ার করেছিল, যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় পরিণতি হবে। গত 13 জুন শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে উভয় পক্ষেই প্রাণহানির সংখ্যা বাড়ছে। ইসরায়েলের দাবি, ইরানি হামলায় 25 জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় 4 শতাধিক বেসামরিক নিহত হয়েছেন, আহত 3,500-এর বেশি। এমন এক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প সংঘাত আরও উস্কে দিয়েছেন বলে মন্তব্য করছেন মার্কিনিরা। যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার বদলে উল্টো মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে যাওয়ায় অনেকেই হতাশ। কংগ্রেসের অনুমতি না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালনায় উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, সফল হয়েছে মার্কিন সেনাদের অভিযান। হুমকি দেন, শান্তি প্রতিষ্ঠা না হলে আরও হামলার। ট্রাম্পের দেয়া ভাষণ গুরুত্ব সহকারে দেখেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় হতাশা প্রকাশ করেন অনেকেই। লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা বলেন, হামলার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকান নাগরিকদের পাশ কাটিয়ে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোমা হামলা ইরানে করেছেন, এটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টো। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উচ্চ সতর্কাবস্থায় আছে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনেও সরকারি ভবনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা। তাদের অভিযোগ, নেতানিয়াহুর এমন পদক্ষেপে ভেস্তে যেতে পারে হামাসের হাতে জিম্মি মুক্তির সম্ভাবনা। শুধু তেল আবিবই নয়, গাজা ইরানে হামলার প্রতিবাদে ইরাকের বাগদাদেও আন্দোলন করছেন সাধারণ মানুষ। লন্ডন ও বার্লিনে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনের পাশাপাশি শাহপন্থী ইরানিরা ইসরায়েলের পক্ষে মিছিল বের করেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে এক নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করেছে। শনিবার ইসরায়েলের তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন শত শত মানুষ। তারা সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানান এবং দাবি করেন, ইসরায়েল ইরান উত্তেজনার আড়ালে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিষয়টি উপেক্ষিত হচ্ছে। আন্দোলনকারীরা জানান, এখনও অন্তত 53 জন ইসরায়েলি গাজায় বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জনের বেশি জীবিত বলে ধারণা করা হচ্ছে। একই দিনে ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত কাধিমিয়া এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা ইরানের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা ইসলামী রাষ্ট্রের উপর আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এবং তেহরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। ইরানের উপর কোনো হামলা মানে গোটা ইসলামী জাতির ওপর হামলা, আর ইরাকি জনগণ নিরপেক্ষ থাকতে পারে না। ইরাকি জনগণ ইসলামী জাতিরই অংশ এবং তারা এই হামলার নিন্দা জানায়। আমরা এই লড়াইয়ে আমাদের মানুষ, অর্থ এবং রাজনৈতিক অবস্থানের মাধ্যমে অংশ নিচ্ছি। এদিকে যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রস্থলে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে একদিকে ছিল হাজারো ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী, অন্যদিকে ইসরায়েল ও শাহপন্থী ইরানিদের একটি ছোট কিন্তু সুসংগঠিত সমাবেশ। একে অপরের পাশ দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করলেও দুই পক্ষের বার্তা ছিল একেবারেই বিপরীতমুখী। জার্মানির বার্লিনেও ইসরায়েলের হামলার পক্ষে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সমর্থনে রাস্তায় জড়ো হন স্থানীয় ইসলামী প্রজাতন্ত্র বিরোধী ইরানি প্রবাসীরা। তারা জানান, তেহরানের সামগ্রিক উন্নতির জন্য শাসন ব্যবস্থার পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি বার্লিনের একই রাজপথে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গুপ্ত হত্যার শঙ্কায় বাংকারে আশ্রয় নিয়ে নিজের উত্তরসূরি পর্যন্ত মনোনীত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সামরিক কমান্ডের প্রতিটি স্তরে স্থলাভিষিক্ত নির্ধারণ করে রেখেছেন তিনি, যাতে করে হামলায় কেউ নিহত হলেও রাষ্ট্র ব্যবস্থা থেমে না যায়। খামেনির এই সিদ্ধান্তকে ইরানের রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। ইসরায়েলের টানা বিমান হামলায় উত্তাল ইরান। এরই মধ্যে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যা ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন দেশটির কর্মকর্তারা। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি রাজধানীর গোপন বাংকারে অবস্থান করছেন এবং মোবাইল বা ইলেকট্রনিক যোগাযোগ পুরোপুরি বন্ধ রেখেছেন। কেবল একজন বিশ্বস্ত দূতের মাধ্যমে সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ইরানি কর্মকর্তাদের দাবি, সর্বোচ্চ নেতার নির্দেশে সামরিক ও গোয়েন্দা বাহিনীতে সম্ভাব্য হতাহতের ক্ষেত্রে অবিলম্বে স্থলাভিষিক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী খামেনি ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম বিশেষজ্ঞ পরিষদকে আগেভাগেই দিয়ে দিয়েছেন, যাতে তিনি নিহত হলে নিয়োগ দেয়া যায়। তার ছেলে মোস্তফা খামেনিও ধর্মীয় নেতা, কিন্তু তার নাম উত্তরসূরির তালিকায় নেই। এ পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন ইরানের রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় এক যুগান্তকারী সিদ্ধান্ত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেশের খবর। দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের ৫ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। জানান, আগামী ২ দিন মুলতবি থাকবে বৈঠক। এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান আলী রিয়াজ। এর আগে সকাল 11:30টায় শুরু হওয়া বৈঠকে যোগ দেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্য তৈরি করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে আরেকটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে, এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারকদের সাথে কথা বলুন। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। 11:30 নাগাদ দ্বিতীয় দফার ৫ম দিনের বৈঠক শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির প্রতিনিধি দল অংশ নিয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য সদস্যরা রয়েছেন। জামাতের প্রতিনিধিরা অংশ নিয়েছেন, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। প্রতিটি বৈঠকে আমরা দেখেছি 30টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সেরকমই কিন্তু আজকেও কিন্তু তারা অংশ নিচ্ছেন। আজকে বৈঠকে যে মূল এজেন্ডা 3টি বিষয়ে ঠিক করা হচ্ছে। একটি হচ্ছে সংসদের নারী প্রতিনিধিত্ব, উচ্চকক্ষ গঠন, এবং আরেকটি হচ্ছে যে সংসদীয় যে এলাকা সেটি সীমানা সেটি নির্ধারণ। এই 3 বিষয়ে গত দিনও আলোচনা হয়েছে। সেটির যে বাকি আলোচনা সেটি আজকে শেষ হবে। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আহ্বান জানিয়েছেন সকল রাজনৈতিক দলকে যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে একটি জায়গায় পৌঁছে ঐকমত্যের মধ্য দিয়ে জুলাই সনদ, জাতীয় সনদ সেটি যাতে করে আগামী মাসের মধ্যেই করা সম্ভব হয় সেই আহ্বান তিনি জানিয়েছেন। যার ফলে কিন্তু আগামী 2 দিন মুলতবি ঘোষণা করা হচ্ছে বৈঠকটি, যাতে করে এই 2 দিনে সবাই দলীয় ফোরামে আলোচনা করে যেসব বিষয়ে মতনৈক্য তৈরি হচ্ছে সেটি নিয়ে আলোচনা করতে পারেন। প্রথম দফায় বৈঠকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছে ঐকমত্য কমিশন, কিন্তু এবার সকল রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে আলোচনা চলছে এবং সেটি কিন্তু আসলে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অর্থাৎ সারা দেশের মানুষ একযোগে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের যে বক্তব্য রয়েছে সংস্কার প্রশ্নে, সেটি নিয়ে তারা তাদের মতামত কী রয়েছে সেটি মানুষ জানতে পারছেন। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আসলে এটি ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন বিষয়, যেসব বিষয় আসলে মতানৈক্য রয়েছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন সহ প্রধানমন্ত্রীর মেয়াদ সহ সেসব বিষয় নিয়ে আলোচনা চলছে এবং আজকের আলোচনার মধ্য দিয়ে কমিশন আশা করছে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এটি শেষ করা সম্ভব হবে। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওয়ালি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাপসন এমন মন্তব্য করেছেন। রোববার সকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন সিনিয়র নেতারা। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসি অ্যান। পরে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। বলেন, বিগত 3 নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার সুযোগ পাওয়ায় বিএনপি এখন মামলা করেছে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নির্বাচন, নতুন করে মার্কিন ট্যারিফ সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। আগামী দিনে নির্বাচন এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। দুই দেশের মধ্যে আরো বিভিন্ন ট্রেড কিভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেটা আলোচনায় আসছে। শেখ হাসিনাকে প্রধান করে রকিব, হুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিএনপি। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসি সহ 19 জন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দলটি। 2014, 2018 এবং 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিএনপি। রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়। দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে আসেন। এরপর তারা শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন বলে জানায় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশনের নিবন্ধন পেলে নির্ধারিত প্রতীকে ভোট করতে পারবে সংশ্লিষ্ট দলের প্রার্থীরা। ভোটে অংশ নিতে দলের প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এবারের নির্বাচনকে সামনে রেখে 20 মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হলেও জাতীয় নাগরিক পার্টি সহ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে 2 মাস সময় বাড়ানো হয়। বর্ধিত এই সময় শেষ হচ্ছে আজ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে বিকেলে নির্বাচন কমিশনে আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হলো দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। কার্যালয়ে কমিটি থাকতে হবে কমপক্ষে 1/3 প্রশাসনিক জেলার। সদস্য হিসেবে অন্তত 100টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে 200 ভোটারের সমর্থনের নথিও দেখাতে হবে। আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীক সহ নিবন্ধন সনদ দেবে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 50। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কুমু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের আজকেই শেষ দিন, এবং এই শেষ দিনে আমরা দেখেছি যে বিভিন্ন দলগুলো, বিশেষ করে যে দলগুলো সময় চেয়ে আবেদন করেছিল, সেই সময়ের প্রেক্ষিতে এখন পর্যন্ত আজকের দিনে প্রায় 13টিরও বেশি দল আবেদন এসে জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, এবং আমরা জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার পর্যন্ত 46টি দল আবেদন করেছিল।
অর্থাৎ যদি আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত প্রায় 70-75-এর কাছাকাছি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করেছে, যেহেতু বিকেল 5টা পর্যন্ত আবেদন জমা নেওয়ার সময় রয়েছে, অর্থাৎ এর মধ্যে ইতোমধ্যে আরও অনেকগুলো দল নিশ্চয়ই আসবেন, কারণ প্রায় 200টি দলের মতো আবেদন করেছিল সময় বাড়ানোর জন্য। দেখা যাক আজকে আসলে কতগুলো দল নতুন করে আবেদন করছেন। এবং আমরা জানতে পেরেছি যে বিকেল 3টা নাগাদ এনসিপি তাদের যে রাজনৈতিক দলের আবেদনটি, সেই আবেদনটি এসে নির্বাচন কমিশনে এসে জমা দিবেন। এখনও চলছে এইসব আবেদনপত্র জমা দেওয়া এবং নির্বাচন কমিশন তাদের কাগজপত্র সব কিছু বুঝে নিচ্ছেন এবং বিকেল 5টা পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। তারপরেই জানা যাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আরও কতগুলো রাজনৈতিক দল আবেদন করলেন। এবং এরপরেই কিন্তু আগামীকাল থেকেই যাচাই বাছাই চলবে এবং যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কাদেরকে আবেদন মানে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কাউকে পারবে কি পারবে না। এতে আর আমরা জানি যে এখন পর্যন্ত প্রায় 50টি দল রাজনৈতিক দল হচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে। নির্বাচন কমিশন আজকে বিকেল 5টা পর্যন্ত তাদের এই আবেদনপত্র জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলো, তবে 5টা হয়ে গেলে আর কেউ আবেদনপত্র জমা দিতে পারবে না। তারপরেই আসলে কমিশন সিদ্ধান্ত নেবে যে কতগুলো দল জমা দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী কুমু। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক 4 কর্মকর্তা আরশাদ, সুজন, ইমন, নসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10:15টায় তাদের আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে গত 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। পরে পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এই মামলায় পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে আমলে নেন ট্রাইব্যুনাল। গাজীপুরের 3টি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে আদালতে তোলা হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিচারক ওমর হায়দারের আদালতে তোলা হয় তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন মারা যান। এই ঘটনায় গাছা থানার আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। পাশ হতে যাচ্ছে আজ। সংসদ না থাকায় সকালে উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদনের পর এ সংক্রান্ত গেজেট প্রকাশ হওয়ার কথা রয়েছে। এবারের বাজেটে আলোচিত ছিল কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা। এই সুবিধা বাতিল হতে পারে বৃহস্পতিবারও ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এছাড়া পাশ হতে যাওয়া বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন থাকবে না বলে জানা গেছে। এদিকে বাজেটে মানুষকে প্রাধান্য দিলেও এটিকে গতানুগতিক বলে সমালোচনা করেছে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ এবং অর্থনীতিবিদরা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে অভিমত তাদের। গেল 2 জুন নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং বিনিয়োগ হ্রাস পাওয়া নিয়ে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। জানায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আছে অনিশ্চয়তা। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেছে সিপিডি। বলা হয়, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 29.4% আদায়ের প্রবৃদ্ধি হতে পারে, যা সম্ভব নয়। এলডিসি উত্তরণকে মাথায় রেখে দেশীয় শিল্পকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়া উচিত। যুক্তরাষ্ট্রকে দেওয়া সুবিধা অন্য দেশও দাবি করতে পারে উল্লেখ করে বলা হয়, এক্ষেত্রে শুল্ক কমানোর প্রভাব কতটা পড়বে তা ভেবে দেখতে হবে। বাজেটে উচ্চ আয়ের চেয়ে কম আয়ের লোকের ওপর করের বোঝা চাপানো হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। নতুন করে আরও 78 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। সাইফুল,
দেখুন, বরগুনায় দিন দিন ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। গত 24 ঘন্টায় নতুন করে আরো 78 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2329 জনের এবং এখন পর্যন্ত মারা গেছেন 21 জন। বরগুনায় যে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। বরগুনায় সদর উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2334 জন এবং গত 24 ঘন্টায় কিন্তু বরগুনার পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছে 5 জন, বেতাগী উপজেলায় 3 জন, বামনা উপজেলায় 4 জন, তালতলী উপজেলায় 3 জন এবং আমতলী উপজেলায় 1 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসকরা বলছেন যে এভাবে যদি ডেঙ্গুর সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আসলে তাদের চিকিৎসা সেবা প্রদানের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যদি আরো বৃদ্ধি পায় তাহলে তাদের চিকিৎসা সেবা প্রদান করা অসম্ভব হয়ে পড়বে, কারণ প্রতিনিয়তই নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হসপিটালে এবং হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে এখানে যে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলার জন্য 12 জন চিকিৎসক পদায়ন করা হয়েছিল, তাদের মধ্যে এখন পর্যন্ত 5 জন চিকিৎসক যোগদান করেছেন এবং 10 জন নার্স পদায়ন করা হয়েছিল, তার মধ্যে 5 জন এখন পর্যন্ত যোগদান করেছেন। এই মুহূর্তে বরগুনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শুধুমাত্র ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন 184 জন। এছাড়া আমতলী উপজেলায় 2 জন, তালতলী উপজেলায় 9 জন, বামনা উপজেলায় 13 জন, পাথরঘাটায় 10 জন এবং বেতাগী উপজেলায় আছে আরো 3 জন। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতির কারণ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে IEDCR। তারা বলছেন যে বরগুনায় যে বৃষ্টির পানি সংরক্ষণ করার একটি রেওয়াজ তৈরি হয়েছে এবং প্রতিটি বাড়িতেই ড্রামে করে বৃষ্টির পানি সংরক্ষণ করা হচ্ছে এবং এই বৃষ্টির পানিতে এডিস মশা বংশ বিস্তার করছে, এর ফলে কিন্তু প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বরগুনা জেলা প্রশাসন বলছে যে IEDCR এর পরামর্শ অনুযায়ী বরগুনার প্রতিটি বাড়িতে স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে সঠিক পদ্ধতিতে পানি সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে এবং এই নির্দেশনা যারা না মানবেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ। বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরাজ। সময় সংবাদ আরও থাকছে। সিন্ধু চুক্তি আর কখনোই চালু হবে না, সাফ জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল আখ্যা পাকিস্তানের। আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জিপে চড়ে কুচকাওয়াজ প্রদর্শন করেন সেনাপ্রধান। এদিন কঠোর অনুশীলনীর পর 44 জন মিডশিপম্যান ও 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে কমিশন পান। এর মধ্যে 8 জন নারী এবং 4 জন বিদেশি নৌ কর্মকর্তা আছেন। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে সর্বোচ্চ মান অর্জনকারী চৌকস ক্যাডারদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এই দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 22টি মোড়ে প্রায় 18 কোটি টাকার দেশীয় প্রযুক্তিতে তৈরি সংকেত বাতি স্থাপন করা হচ্ছে। এর আগেও বহু প্রকল্প এবং কোটি কোটি টাকার বাজেটে ঢাকার রাস্তায় লাল হলুদ সবুজ বাতির ট্রাফিক লাইট সক্রিয় রাখার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। আধুনিক শহরের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে যানজট আর বিশৃঙ্খলার চিত্র বদলায়নি। এখনও হাতের ইশারায় চলছে যানবাহন নিয়ন্ত্রণ। আদনান তুর্জের প্রতিবেদনে বিস্তারিত। তীব্র যানজটে আক্রান্ত এই শহরে ধুলোয় ঢাকা পড়ে আছে নিষ্ক্রিয় ট্রাফিক সিগন্যাল। দীর্ঘদিন ধরে বাতিগুলো অকেজো থাকায় হাতের ইশারা যানবাহন সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। আমরা আসলে ম্যানুয়ালি প্রত্যেকটা সিগন্যালে কনস্টেবল দাঁড়িয়ে আছে, তো আমরা আসলে বাঁশির মাধ্যমে বা আমরা অনেক সময় একটু লাউডলি বলতে হয় সিগন্যালটা বন্ধ করেন। গবেষণা বলছে প্রতিদিন প্রায় 82 লাখ কর্মঘণ্টা যানজটে হারিয়ে শহরের গড় গতিবেগ নেমে এসেছে মাত্র 4.8 কিলোমিটারে। দীর্ঘদিন ধরে এই নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তির আশায় আধুনিক ও কার্যকর ট্রাফিক সিস্টেমের দাবি জানিয়ে আসছেন নগরবাসী। গাড়ি রানিং অবস্থায় ট্রাফিক কি হাত দেখায়, হাত দেখালে তো গাড়ি ব্রেক ধরা যায় না। ট্রাফিক লাইট আছে ওখানে সময় কম হয়, কারণ ট্রাফিক লাইট তো অটো চলে। গত 2 দশকে বিভিন্ন প্রকল্পে শত কোটি টাকা ব্যয় হলেও অধিকাংশই ব্যর্থ হয়েছে। দুর্বল রক্ষণাবেক্ষণ,
অসম্পূর্ণ ট্রায়াল এবং নানা অনিয়মে আলোর মুখ দেখেনি কোনো প্রকল্প। সর্বশেষ 2025 সালে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের 38 কোটি টাকা আত্মসাতে জড়িতদের ধরতে ডিএনসিসিতে অভিযানও চালিয়েছে দুদক। দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকা ট্রাফিক লাইটগুলো চালু করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পরিবর্তে জোর দেওয়া হচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থার উপর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আধুনিক প্রযুক্তি নয়, ঢাকা শহরের সড়কে শৃঙ্খলা ফেলাতে প্রয়োজন আধুনিক নীতিমালা প্রণয়ন এবং এর রক্ষণাবেক্ষণ। আমাদের আসলে পলিসি লাগবে, শুধু অবকাঠামো ভিত্তিক উন্নয়ন দিয়ে হবে না, এর সাথে আসলে নীতি লাগবে। সেই জায়গায় আমি বলবো যে আমাদের যে সড়কের যে পরিমাণ আছে তার সাথে মানানসই আমাদের সড়কের যে যানবাহনের সংখ্যা এটা নির্ধারণ করতে হবে। দ্বৈত ব্যবস্থায় বিভ্রান্তি ও নিয়ম না মানার বাস্তবতা সত্ত্বেও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। 22 মোড়ে 18 কোটি টাকা খরচে বসানো হচ্ছে নতুন সংকেত বাতি। জাইকার সহায়তায় নিরাপদ পথচারী পারাপার পাইলট প্রকল্প চালু করেছে ডিএমপি ডিএনসিসি। হাইকোর্ট ক্রসিং থেকে উত্তরা পর্যন্ত 22টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট 2 সিটি কর্পোরেশন লাগানোর প্রক্রিয়া করছে। তো আমরা পজিটিভ যে এই ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হলে আমাদের পুলিশের কাজে সহজ হবে। ইতিপূর্বে যেগুলা লাগানো হয়েছিল হয়তোবা সমন্বয়ের অভাব ছিল। সমন্বয়ের অভাবে বিগত উদ্যোগগুলো সফল না হলেও নতুন বাস্তবতায় ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরার আশায় নগরবাসী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন কলেজের অধ্যক্ষ। এর আগে শিক্ষার্থীদের 5 দফা দাবির আন্দোলনের মুখে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দেয়া হয় হল ছাড়ার নির্দেশনা। তবে শিক্ষার্থীরা তাদের দাবির দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে হল ছাড়তে নারাজ। বৈঠকের পরই শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়। বেশ কিছুদিন ধরে একাডেমিক ভবন এবং হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিরসনে শিক্ষার্থীরা 5 দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন। সেই দাবির বাস্তবায়ন না হলে গতকাল হঠাৎই একাডেমিক কার্যক্রম বন্ধ এবং হল ছাড়ার নির্দেশনা দেয় কলেজ কর্তৃপক্ষ। ঈদে নতুন টাকা পেতে কারাকারি হলেও এখন বরং করকরে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রো টিকিট, সিআরএম জমা নিচ্ছে না আমানত। ভোগান্তির 3 সপ্তাহেও টনক নড়ছে না কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। জানালো নতুন টাকা শনাক্তকরণের সফটওয়্যার আপডেটে সময় লাগবে আরও অন্তত 15 দিন। শফিক রুবেলের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। ঈদের আগে 1 জুন বাজারে 20, 50 ও 1000 টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না, কিন্তু এখন নতুন নোট যেন নতুন এক ভোগান্তির নাম। টিকিটের জন্য মেট্রো রেলের ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। নতুন নোট দিয়েছিলাম, সেটা সাথে সাথে ব্যাগ দিয়ে দিয়েছে মেশিন, বলছে যে এটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, টিকিট কাটা যায় না। আমি একজনকে দেখছি রিটার্ন হয়ে আসছে। পবিত্র ঈদুল আজহার আগে এই নোটটি বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু মানুষের অভিযোগ আছে মেট্রো রেল স্টেশনে এই নোট দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। তার সত্যতা যাচাইয়ে মতিঝিল মেট্রো রেল স্টেশনে সময় টেলিভিশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে 50 টাকার নোট দিয়ে মেট্রো রেলের ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে গেলে বারবারই ফিরে আসে নতুন নোটটি। টিকিট না কিনেই ফিরতে হয় সময় টেলিভিশনকে। অসুবিধা শুধু মেট্রোতে নয়, ক্যাশ রিসাইলিং মেশিন বা সিআরএম মেশিনে আমানত জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। নতুন টাকা জমা নিচ্ছে না মেশিন। এটিএমে জমা দিতে আসছি, টাকাটা জমা দিতে পারি নাই। সেক্ষেত্রে আমার আবার কষ্ট করে ওই ব্যাংকে গিয়ে ওই টাকাগুলো চেঞ্জ করে আইনা আবার টাকাটা জমা দিতে হয়েছে। বারবার এই অ্যাকাউন্ট দিতে হয়, আইডি কার্ড দিতে হয়, একটু ভোগান্তি হয়। নতুন নোট শনাক্ত করার জন্য মেশিনগুলোর সফটওয়্যার আপডেট না থাকায় এই ভোগান্তি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে সংকট সমাধানে কাজ চলছে। কোম্পানিগুলোর কাছে তারা অলরেডি যোগাযোগ করছে এবং তারা কোডিংয়ের কাজটা সম্পূর্ণ করছে। কেউ কেউ বলতেছে যে তারা যে কোম্পানির কাছ থেকে নিয়েছে তাতে 3 থেকে 5 দিন লাগবে, কারো কারো ক্ষেত্রে এটা 10 থেকে 15 দিনও লাগবে। অন্যান্য নোটগুলো যে সকল কর্তৃপক্ষ ব্যবহার করে তারাও তাদের সফটওয়্যারে এই চেঞ্জটা তাদেরকে আনতে হবে। নতুন নোট বাজারে ছাড়ার আগেই এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত ছিল বলে মত ব্যাংক খাত সংশ্লিষ্টদের। সেন্ট্রাল ব্যাংক নোটগুলো ছাপানোর আগে তার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করবে না। টাকাগুলো উইথড্র করে দেওয়া অনেক টাফ হবে, বরঞ্চ আপনি মেশিনগুলোকে রেসপন্সিভ করাটা এটা শুধুমাত্র একটা সিস্টেমকে আপনি চেঞ্জ করে নেবেন। আগামী আগস্টে সব ধরনের নতুন টাকা বাজারে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ,
কখনোই চালু হবে না বলে জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লি জানায়, যে পানি পাকিস্তানে যাওয়ার কথা ছিল তা অভ্যন্তরীণ ব্যবহারে নিয়ে আসা হবে। ইসলামাবাদ এই ঘটনাকে পানির ওপর সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যা দিয়েছে। পাকিস্তান ভারতের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় 3টি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল। কিন্তু এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে। এবার সরাসরি চুক্তি বাতিলের ঘোষণা এলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। সিন্ধু চুক্তির আওতায় থাকা 3টি নদীর পানি পাকিস্তানকে দেওয়া হতো, যা তাদের কৃষির 80% চাহিদা মেটাতো। কাশ্মীরে হামলার পর থেকে চুক্তিটি অচল হয়ে যায়। অমিত শাহ জানান, এই পানি রাজস্থানে খাল কেটে নেওয়া হবে আর পাকিস্তানকে রাখা হবে পানি শূন্য। এদিকে পাকিস্তান বিষয়টিকে আন্তর্জাতিক আইনে চ্যালেঞ্জ করার কথা বলেছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবারই বলেছে, এই চুক্তি একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই, আর নদীর পানি আটকে দেওয়া সরাসরি যুদ্ধের ঘোষণা বলে বিবেচিত হবে। ইয়াসমিন অনন্যা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি ট্রাম্পের। শান্তি পথে না এলে ফের হামলা। মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিকে এখন মূল টার্গেট, হুঁশিয়ারি তেহরানের। সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র, জানালেন আমির খসরু। সংস্কারে অনেক বিষয়ে একমত হতে পারেনি দলগুলো, বললেন আলী রিয়াজ। এবং শেখ হাসিনাকে প্রধান করে রকিব হুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা। নিবন্ধন পেতে বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।